নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন আর আপনি শুনছেন পিশাচ পর্ব অডিও স্টোরি। দেখতে দেখতে আমরা 16টি পর্ব পেরিয়ে চলে এসেছি এবং এই 16টি পর্ব শুনে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে। তাই আমি সুদর্শন বলতে পারেন শপথ গ্রহণ করেছি আপনাকে একের পর এক রোমাঞ্চকর কাহিনী শোনানোর। আর বরাবরের মতো আজও হাজির হলাম এক অনবদ্য কাহিনীর সাথে। তবে হ্যাঁ, গল্পে যাওয়ার আগে একটাই অনুরোধ, এখনও পর্যন্ত যদি পিশাচ পর্ব অডিও স্টোরিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কিসের, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন। আর হ্যাঁ, আমাদের আরও দুটি চ্যানেল গপ্পখোর এবং অল ডে সাসপেন্সকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আপনাকে শোনাবো বাংলা অডিও স্টোরি জগতের স্বনামধন্য লেখক বাপন দাসের কলমে এক হাড় হিম করা গ্রাম বাংলার ভয়ের গল্প। আজও গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে বরাবরের মতো থাকছি আমি সুদর্শন। আজ আমার সঙ্গে বিভিন্ন কণ্ঠে থাকছে শান্তনু এবং সুপমা। শুরু হচ্ছে বাপন দাসের কলমে আঁধার রাতে শিমুলতলিতে বিপদ। কামাল ভাই, সামলে দাঁড় টানো, সামলে সামলে। আমি সামলে টানতেছি বাবু, কিন্তু এই জোরো হাওয়া না, পারতেছি না কিছুতেই আর সামাল দিতে। মনে হইতেছে হাত দুই খান যেন সিরা উইরা চইলা যাইব এই হাওয়ার লগে বাবু। কথাটা বলতে বলতে যেন দু হাতে চেপে ধরে থাকা দাঁড়টা কিছুটা আলগা হয়ে এলো নৌকার পাটাতনের ওপর সবলে দাঁড়িয়ে থাকা কামাল মাঝির। বেশ কিছুক্ষণ সে এইভাবে সামাল দিয়ে চলেছে, কিন্তু এবারে যেন এই মাঝ নদীতে ঝড়ের বেগ বেড়ে গিয়েছে অনেকটা বেশি। নৌকার মাঝে লাগোয়া পাল্টা ঝড়ের হাওয়ার দাপটে ছিঁড়ে গিয়েছে উপরের দিক থেকে অনেকটা আগেই। আর তার ফলেই সেটা এখন যেন পথ পথ শব্দ করে কোনো পতাকার ন্যায় উড়ে চলেছে অনবরত। শান্ত এই নদীর জল যেন এখন এই সময় পাগল হয়ে ছুটে চলেছে নিজের তালে, যার ফলে নৌকাটা দুলে চলেছে বারংবার। আকাশে মেঘের ঘন ঘটা চেয়ে রয়েছে বেশ খানেক আগের থেকেই, আর এখন সেটা থেকে রয়ে রয়ে ধেয়ে আসছে প্রবল মেঘের গর্জন আর মৃদু বৃষ্টির কিছু ফোঁটা। কামাল ভাই, এই ঝড়ে যদি নৌকা ডুবি হয় তাহলে কিন্তু তোমাকে আমাকে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। এইভাবে হাল না ছেড়ে চেষ্টা করো কোনোভাবে পারে চলার। কথাটা বলতে বলতে নৌকার কিনারায় রাখা দাঁড়টা নিজের হাতে তুলে নিয়ে কুনাল আবারও বলে উঠল, আমিও তোমার সাথে হাত লাগাচ্ছি। যে করেই হোক কামাল ভাই, পারে নৌকা ভিড়াতেই হবে। কথাটা বলে ঝপাং একটা শব্দের সাথে নিজের হাতে থাকা দাঁড়টা নদীর উত্তাল ঢেউয়ের মাঝে ফেলে দিল কুনাল। আর সেটির সাথেই প্রবল মেঘ গর্জনকে সাথে করে একটা প্রবল ঢেউ যেন নিমেষে খেলা করে গেল নৌকাটাকে কিছুটা নাচিয়ে তুলে সেটির নিচ দিয়ে। আর সেটির সাথেই দেখতে দেখতে একদিকে কাত হয়ে পড়ল নৌকাটা। জ্ঞান ফিরতেই ব্যথার সাথে একটা মৃদু শীতকার যেন অনায়াসে বেরিয়ে এলো কুনালের মুখ থেকে। মাথার ঝিম ভাবটা কিছুটা কেটে যেতেই ধীরে ধীরে নিজের চোখ খুলে তাকালো সে একবার। অন্ধকার নেমে এসেছে চারিদিকে। সন্ধ্যা নেমেছে একটু আগেই। নদীর পাড়ের কিছু অংশ ছোট ছোট জঙ্গলে মোড়া, যা থেকে অনবরত ভেসে আসছে ঝিঁঝির ডাক। রয়ে রয়ে দুটো কি একটা ব্যাঙও নিজের সুর তুলছে আপন মনে। আকাশের বুকে এক ফালি চাঁদ উঠেছে ঠিকই, কিন্তু সেটির আলো যেন
নিচে নামার আগেই হাওয়াতে উবে চলেছে কর্পূরের ন্যায়। নদীর পাড়ের পিচ্ছিল মাটিতে কয়েকবার চেষ্টা করে ভর দিয়ে নিজের জায়গায় উঠে বসল সে। পাড় থেকে কিছুটা দূরে কয়েকটা আলো দেখা যাচ্ছে, সম্ভবত সেখানেই জনবসতি রয়েছে। একটা মৃদু হাঁপ ছাড়ল কুণাল। নদীতে ডুবে যাওয়ার পরে সে কিভাবে এখানে এলো সেটা মনে পড়ছে না তার কিছুতেই। কাতরে কাতরে নিজের ভিজে যাওয়া প্যান্টের পকেট হাতড়ে কিছু একটা বের করার চেষ্টা করল সে, আর সেটা পকেট থেকে বের করে নিয়ে নিজের ভেজা জামাতেই একবার মুছে নিল কুণাল। পকেট থেকে বের করা ফোনটা থেকে জল এখনও টুপিয়ে পড়ছে টপ টপ করে পিচ্ছিল মাটির ওপরে। বেশ কিছুক্ষণ সেখানেই বসে নিজের হাতে থাকা ফোনটাকে ঝেড়ে ঝেড়ে জল ফেলে দিয়ে সেটা অন করার বৃথা চেষ্টা করল সে, কিন্তু সেটা আর সম্ভব হলো না কিছুতেই। নদীর পাড়ের মাটিকে প্রায় আঁকড়ে ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ালো কুণাল, আর তারপরেই নদীর পাড়ের পিচ্ছিল জমির ওপর পা চেপে চেপে ধীর গতিতে নিজের ব্যথায় আবৃত শরীরটাকে নিয়ে উঠে এলো সে উপরের দিকে। উঠে এসে ধীরভাবে এগোতে লাগলো গ্রামের দিকে, আর ক্রমেই তার ভেজা জামা কাপড় থেকে টুপিয়ে টুপিয়ে পড়তে থাকা জলের ফোঁটাগুলো ধীরে ধীরে মাটিতে পড়ে হারিয়ে যেতে লাগলো মাটির বুকে। কাতরে কাতরে ঠিক কতটা সে হেঁটেছে তা খেয়াল নেই কুণালের। পকেটের ফোনটা জলে ভিজে একেবারে অকেজো হয়ে যাওয়ার ফলে ফোনের ফ্ল্যাশ লাইটটা জেলে যে রাস্তা ভালোভাবে দেখে হাঁটবে তারও কোনো উপায় নেই। এদিকে আকাশের বুকে থাকা ওই এক ফালি চাঁদের আলো যেন মাটিতে পড়তেই চাইছে না কিছুতেই, পাছে কুণালের একটু যদি সুবিধা হয়। রাতের এই প্রবল আঁধারের মাঝে যেন ঝিঝির ডাক নিজের আস্তানা গেড়েছে চারিদিকে। সহসা কুণালের চোখ গিয়ে থেমে গেল রাস্তার মাঝে একটা বট গাছ, যেটাকে গোল করে ঘিরে মাটি পাথর দিয়ে বাঁধিয়ে বানানো হয়েছে একটা বসার বেদি মতো। গাছটির চারদিক দিয়ে বেরিয়ে গিয়েছে চারটে রাস্তা, আর সেই বেদির ওপরে টিমটিম করে জ্বলছে একটা হ্যারিকেন। আলোটির পাশেই বসে আছেন একজন বৃদ্ধ ব্যক্তি, আর তার থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছেন আরও বেশ কয়েকজন। একটা স্বস্তির নিঃশ্বাস যেন অনায়াসে বেরিয়ে এলো কুণালের মুখ থেকে। যাক, হ্যাঁ। শরীরের ব্যথা ভুলে গিয়ে আরও বেশ কিছুটা দ্রুত হেঁটে কুণাল এগিয়ে গেল সেখানে। মাফ করবেন, আসলে ঝড়ের সময় নদীর মাঝে আমাদের নৌকোটা এমন করে হঠাৎ পাল্টে গেল যে আমি পথ হারিয়ে ফেলেছি। নৌকোটা ডুবে যাওয়ার পরে এখানে কিভাবে এসে পড়েছি তাও জানি না। নদীর পাড়ে যখন জ্ঞান ফিরল তখন নিজেকে সামলে নিতে সামনে এই পথ নজরে পড়ল, তাই এটা ধরেই হাঁটতে শুরু করলাম, কিন্তু এখন কোথায় যাই কি করি কিছুই বুঝে উঠতে পারছি না। আপনারা কেউ একটু কি সাহায্য করতে পারবেন? গাছতলায় ওই ছোট্ট জমায়েতের মাঝে গিয়ে দাঁড়াতেই কথাগুলো সকলকে উদ্দেশ্য করে এক নাগাড়ে বলে গেল কুণাল। কুণাল থামতেই সে লক্ষ্য করল যে তার সামনে বসে থাকা সকলেই চুপ। একজন অচেনা অজানা পথিক যে এসে দাঁড়িয়েছে তাদের মাঝে, বা সে যে এতক্ষণ কিছু বলে গেল তাদের, সেদিকে তাদের কারোরই কোনো ভ্রুক্ষেপ নেই, যেন তারা কেউ কুণালের কোনো আওয়াজই পায়নি। কিছুক্ষণ চুপ করে গেল সে। বেদির ওপরে বসে থাকা বৃদ্ধের ছায়াটা ছড়িয়ে পড়েছে বেদির ওপরে, আর তার সাথে সাথে সেটা থেকে থেকে কেঁপে চলেছে হ্যারিকেনের শিখার কম্পনের সাথে তাল মিলিয়ে। কারোর কোনো সাড়া না পেয়ে আর কারোর কোনো হেলদোল না দেখে সেখানে নিস্তব্ধতা আবারও ভঙ্গ করল সে। দেখুন, এই গ্রামটা আমার কাছে একদমই অজানা অচেনা। কি করে যে এসে পড়েছি। এখানে কেউ নিজের ইচ্ছাতে আসে না কখনো।
যদি না তাকে কেউ ডাকে এখানে আসার জন্য। কুণালের কথাটা শেষ হতে না দিয়েই নিজের কথাটা বলে উঠলেন বেদির ওপরে বসে থাকা সেই বৃদ্ধ ব্যক্তিটি। এবার কুণালের নজর গিয়ে পড়ল তার উপরে। ব্যক্তিটির বয়স আন্দাজ 90-এর কাছে। সমগ্র শরীরের চামড়া কুঁচকে গিয়েছে বয়সের তাড়নায়। লাল রক্তাভ চোখ দুটো অনায়াসে ঢুকে গিয়েছে অক্ষিকোটরের ভিতরে, যেগুলো সেখান থেকে একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চলেছে কুণালের ওপরে। গালে খোঁচা খোঁচা দাড়ি, আর তার মুখ থেকে বেরিয়ে চলেছে ধোঁয়ার একটা পাতলা চাদর, যা কিছুটা হলেও ঢেকে ফেলেছে তার চারিপাশ। কুণাল বেশ কিছুক্ষণ অবলোকন করল তাকে, আর তারপরে আবার বলে উঠল, ডাক? কিন্তু কিসের ডাক, আর কে ডাকছে আমাকে? ওই দিকে হেঁটে যাও, রামুর বাড়ি ওই দিকে। রাত কাটানোর জায়গা পেয়ে যাবে। কুণালের প্রশ্নের কোনো জবাব দিল না সে, বরং খালি নিজের একটা জীর্ণ শীর্ণকায় হাত কিছুটা ওপরে উঠিয়ে তর্জনীর মাধ্যমে একটা দিকে ইঙ্গিত করে স্থির দৃষ্টে ও শীতল কণ্ঠে কথাটা বলে উঠল সে। কুণাল কথা বাড়াল না, কোনো রকমে খালি একটা ধন্যবাদ বলে নিয়ে সেই বৃদ্ধের বলে দেওয়া পথ ধরে হাঁটতে শুরু করল। জামা কাপড় ভিজে থাকলেও মাথার চুল এতক্ষণে প্রায় শুকিয়ে এসেছে তার। শরীরের চামড়াতে কেমন একটা টান ধরতে শুরু করছে ধীরে ধীরে। বৃদ্ধের বলে দেওয়া রাস্তায় হাঁটতে হাঁটতে যে ঠিক কতক্ষণ সময় কেটেছে তা খেয়াল নেই কুণালের। খেয়াল তার তখন এলো যখন তার পা এসে থামল পথের শেষের একটা বাড়ির সামনে। বাড়িটি মাটির তৈরি, যেটির দেওয়ালের উপরে আলপনা দিয়ে সুন্দর নকশা আঁকা রয়েছে। বাড়িটির সদর দরজা পেরিয়েই রয়েছে কিছুটা উঠোন, যেটির ঠিক মাঝে রয়েছে একটি তুলসী মঞ্চ। যে মঞ্চের পাশে থাকা তুলসী গাছটা শুকিয়ে গিয়েছে অনেককাল আগেই, যার ফলে সেটি ডালে ডালে জমাট বেঁধেছে মাকড়সার জাল। উঠোনের একদিকে বানানো গোয়ালঘরের মাঝে বেঁধে রাখা গরু দুটো স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে কোনো প্রাণহীন পাথরের মূর্তির ন্যায়। বাড়ির বারান্দার একটা কোণার দিকে খুঁটির সাথে ঝুলন্ত হ্যারিকেনটা জ্বলে চলেছে বোবার মতো, যেটির থেকে কেঁপে ওঠা হলুদ শিখাটা কাঁপিয়ে দিচ্ছে খুঁটির ছায়াটাকেও নিজের তালে। কেউ কি আছেন? কোনো জবাব এলো না কারোরই। কারোর কোনো জবাব না আসাতে কিছুক্ষণ সদর দরজার বাইরে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করার পরে আবারও প্রশ্নটা করে নিয়ে এবার নিজের একটা পা বাড়িয়ে দিল কুণাল বাড়ির মধ্যে। কেউ কি আছেন? শুনতে পাচ্ছেন আমার কথা? আকাশের বুকে থাকা এক ফালি চাঁদটা কোথাও ঢাকা পড়েছে অনেক আগে। ঝিঁঝির ডাক যেন হারিয়ে গিয়েছে কোনো অজানা প্রান্তরে। সমগ্র পরিবেশে এতক্ষণ যে বিন্দুমাত্র জীবনের আভাস ছিল, সেটাও যেন সুদূরে কোথাও হারিয়ে গিয়ে সমগ্র জায়গাটা কোনো স্তব্ধ শ্মশানে রূপ নিয়ে নিয়েছে অনায়াসে। কুণালের প্রশ্নের সাথে সাথেই এবার দরজা খোলার খট করে একটা শব্দ ভেসে এলো, আর সেটির পরপরই চড় মর একটা শব্দ করতে করতে বারান্দার ঠিক মাঝে থাকা দরজাটা খুলে গেল দেখতে দেখতে। কে? আমি কুণাল। আসলে একটা বিপদ থেকে কোনোভাবে বেঁচে আপনাদের এই গ্রামে এসে হাজির হয়েছি। চৌমাথার ওখানে কিছু লোক বসেছিলেন, তারাই আমাকে এই রাস্তাতে হেঁটে আসতে বললেন, আর আমি এখানে। ভেতরে আসো। কুণালের কথাটা শেষের দিকে যেতে যেতেই অনুমতিটা ভেসে এলো তার কানে দরজার দুই পাল্লার মাঝে থাকা গাঢ় অন্ধকারের মধ্যে থেকে। কুণাল কিছুটা ইতস্তত বোধ করল ঠিকই, কিন্তু সে এই অজানা অচেনা গ্রামে সম্পূর্ণ নিরুপায়।
কাজেই আর বেশি কিছু না ভেবে অনুমতি পাওয়ার সাথে সাথেই ধীর পায়ে এগিয়ে গেল সে বাড়ির মধ্যে। ফস একটা শব্দের সাথে ঘরের মধ্যে থাকা অন্ধকারটা যেন হারিয়ে গেল। আর তারপরেই লোকটি একটা মাদুর হাতে করে নিয়ে বারান্দায় সেটা পাততে লাগল। কুণাল বলল, আপনার নামটা? রামু। উঠানের কোনায় জল রাখা আছে, আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি ভেতর থেকে কিছু কাপড় এনে দিচ্ছি আপনার জন্য। আপনাকে দেখে তো মনে হচ্ছে জামা কাপড় পুরো ভিজে রয়েছে, আর হবে নাই বা কেন? ওভাবে জলে ডুবে গেলে কি আর জামা কাপড় শুকনো থাকে? আপনি কি করে জানলেন? কিছুটা বিস্ময়ের সাথে প্রশ্নটা করতে করতে এবার কুণাল তাকালো লোকটির দিকে। একটু আগেই যে লোকটি ঘরের বিপুল অন্ধকারের মধ্যে থেকে সাড়া দিচ্ছিল, সেই লোকটির মুখটা এখন বারান্দায় ঝুলে থাকা হ্যারিকেনের মৃদু আলোতে দৃশ্যমান হয়ে উঠেছে। লোকটির বয়স আন্দাজ 40 কি 45 হবে। শরীরের গঠন মাঝারি, পরনে একটা সাদা ধুতি জাতীয় কিছু। লোকটির গায়ের রং কেমন যেন বর্ণহীন, যেন কোনো রক্তাল্পতার রোগী। কুণালের প্রশ্নের জবাব দিল না লোকটি। তার বদলে মাদুরটা বারান্দায় পেতে নিয়ে বললেন, আপনি এখানে বসুন হাত মুখ ধুয়ে, আমি আপনাকে পরার মতো কিছু শুকনো কাপড় এনে দিচ্ছি। কথাটা বলতে বলতে লোকটি হারিয়ে গেল ঘরের মধ্যে। লোকটি যখন ঘর থেকে বেরিয়ে আবার বারান্দায় এলো, তখন কুণাল নিজের হাত মুখ ধুয়ে এসে বসে পড়েছে বারান্দাতে। লোকটি বারান্দায় এসে কুণালের দিকে একটি ধুতি এগিয়ে দিয়ে বলল, এইটা নিন, পরে নিন, জামা কাপড় ছেড়ে পরে নিন। কোনো মতে ধুতিটা কুণালের হাতে দিয়েই লোকটি আবারও ঢুকে গেল ঘরের মধ্যে। আর তার কিছুক্ষণ পরেই ভিতর থেকে একটি বয়স 21 কি 22-এর তরুণী এসে কিছুটা জলখাবার রেখে বারান্দার খুঁটিতে ঝুলতে থাকা হ্যারিকেনটা নিচে নামিয়ে রেখে গেল কুণালের সামনে। তারপর বলল, এই নিন, বাবা আসছেন একটু পরে। এতক্ষণে রাত ঘনিয়ে এসেছে বেশ অনেকটা। রাতের আঁধারে বারান্দার মেঝেতে জ্বলতে থাকা হ্যারিকেনের ওই মৃদু হলুদ আলোতে মেয়েটির মুখের দিকে একবার তাকিয়ে যেন স্তব্ধ হয়ে গেল কুণাল কিছুক্ষণের জন্য। চাঁদের মতো উজ্জ্বল বর্ণ, যেটির ওপরে হ্যারিকেনের মৃদু হলুদ আলোটা পড়তেই আরও স্নিগ্ধ হয়ে উঠেছে তার মুখটা। মেয়েটির স্থির ও উজ্জ্বল দৃষ্টি যেন অনায়াসে আঁকড়ে ধরে ফেলল কুণালের চিত্তটাকে। মেয়েটির কথার উত্তরে কিছু বলতে পারল না সে। খালি এক পলক তার দিকে তাকাতেই অজানা একটা লজ্জায় নিজের চোখটা নামিয়ে নিল কুণাল। মেয়েটি গিয়েছে অনেকক্ষণ, কিন্তু হলুদ আলোর মাঝে তার স্বল্প ঘর্মাক্ত নাকের অগ্রভাগে ঝুলে থাকা সোনালি রঙের নলকটা যেন কুণালের চোখে নিজের ছবি ছেড়ে গিয়েছে তার অজান্তেই। এ কি, আপনি এখনো যে কিছু খাননি? কুণালের পাশ থেকে আসা আওয়াজে সম্বিত ফিরে এলো কুণালের। কিছুটা শশব্যস্ত হয়ে নিজেকে সামাল দেওয়ার চেষ্টা করে একবার তাকালো সে সেই দিকে, ও তারপরেই মৃদু একটা হাসি হেসে বলে উঠল, আপনি? কথাটা বলেই চুপ করে গেল সে। লোকটি এবার এসে বসল কুণালের পাশে। আপনি যে দেখছি কিছুই খাচ্ছেন না। না না, আসলে বুঝতে পারছি আপনার অভ্যেস নেই, তাই হয়তো। কিন্তু কথাটা বলতে বলতে কি একটা ভেবে থেমে গেল লোকটি, আর তারপরেই দরজার দিকে মুখ বাড়িয়ে নিয়ে হাঁক পেড়ে বলে উঠল, মালতী, মালতী, এক কাজ কর মা, একবারে রাতের খাবার দিয়ে যা আমাদের। ওনার ঘুমেরও প্রয়োজন আছে, এইগুলো নিয়ে যা।
লোকটির কথাটা শেষ হওয়ার কিছুক্ষণ পরেই আগের সেই মেয়েটি আবারও শেষবারের মতো রাতের খাবারগুলো দিয়ে আগের খাবারগুলো নিয়ে চলে গেল। বারান্দাতেই বসে রাতের খাবার দুজনে কোনো মতে সেরে নিয়ে উঠে পড়ল সেখান থেকে। আর তারপরেই কুণাল বলে উঠল, আপনি কিন্তু এখনো বললেন না। কি বলুন তো? আমি যে জলে ডুবে গিয়েছিলাম আপনি তা জানলেন কি করে? আর একজন অজানা অচেনা লোককে নিজের বাড়িতে এভাবে ঠাঁই দিলেন? না মানে আমি শহরের বাসিন্দা তো, আমাদের দিকে এইসব সচরাচর তেমন দেখা যায় না, তাই আর কি। কুণালের কথায় লোকটি স্মিত হাসলেন। কুণাল এতক্ষণে এই গ্রামের কাউকে যেন হাসতে দেখল। নিজের হাসিটা ঠোঁটের কোণে বজায় রেখে লোকটি নিজের ধুতির কোঁচলটা কিছুক্ষণ হাতড়ে একটা বিড়ি বের করে আনলেন, আর তারপরে সেটা জ্বালিয়ে এগিয়ে ধরলেন কুণালের দিকে। না না, আমি খাই না। কুণালের থেকে না শুনে নিয়ে নিজের হাতে ধরে থাকা বিড়িটা লোকটি নিজের দুই ঠোঁটের মাঝে রেখে লম্বা একটা টান দিয়ে মুখ থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে উঠল, কেউ যে না ডুবলে নিচে থেকে নিজের সমস্ত জামা কাপড় ভিজিয়ে সেগুলো পরে ঘুরে বেড়াবে না, সেটা বোঝার মতো বয়স বোধ হয় আমার হয়েছে। আর রইল ব্যাপার আপনাকে ঠাঁই দেওয়ার, সেটা তো কি? না, আসলে আমাদের গ্রামে ডাক না পড়লে কেউই আসতে পারে না, আর সেখানে আপনি এসেছেন মানে। আচ্ছা, কিসের ডাক বলুন তো? আর কেই বা আমাকে ডাকবে, আর কেন? সেসব নিয়ে না হয় পরে কথা হবে। রাত হচ্ছে, আসুন আপনাকে আপনার শোবার ঘরের জায়গাটা দেখিয়ে দিই। কথাটা কুণালকে বলতে বলতে লোকটি এগিয়ে গেল দরজার দিকে, আর তারপরেই দরজাটা ভিতর দিকে ঠেলে সে ঢুকে গেল ঘরের মধ্যে, আর তার পিছন পিছন ঘরে ঢুকে গেল কুণালও। রাতের স্তব্ধতা যেন গ্রামের বুকে চেপে বসেছে অতি সন্তর্পণে। যে এক ফালি চাঁদটা কিছুটা আগে লুকিয়ে পড়েছিল মেঘের চাদরের আড়ালে, সেটা এখন কোনো নিষ্পাপ শিশুর ন্যায় আবারও চাদর সরিয়ে ফেলে নিজের মুখটা বের করে নিয়েছে বাইরে। সেটির চারপাশে অবশ্য হাতে গোনা কয়েকটা তারা দেখা যাচ্ছে, তবে সেগুলো যেন থেকে থেকেই মেঘের আড়ালে লুকিয়ে পড়ে লুকোচুরি খেলে চলেছে দীপ্তমান চাঁদের সাথে। যে সকল জীবের সারা সহসা বন্ধ হয়ে গিয়ে সমগ্র গ্রামটাকে নিস্তব্ধ শ্মশানে পরিণত করেছিল, সে সকল জীবেরাও যেন আবার ফিরে এসেছে এই গ্রামের চত্বরে। অনবরত হয়ে চলা ঝিঁঝির ডাক ছেয়ে পড়েছে চারিদিকে, যেটির সাথে মাঝে মাঝে হয়ে চলা ব্যাঙের টর টর শব্দ এবং সাপের হিস হিস শব্দ এসে মিশেছে থেকে থেকে। এতক্ষণ যে চাঁদের আলোটা মাটিতে পড়ার আগেই হাওয়াতে উধাও হয়ে যাচ্ছিল, সেটা এখন কুণালের ঘরের খোলা জানালা বেয়ে জানালায় লাগোয়া বাঁশের ছায়াকে সঙ্গী করে এসে পড়েছে তার বুকের ঠিক ওপরে। চোখটা সবে লেগে এসেছিল কুণালের, এমন সময় ছমছম করে একটা শব্দ হলো। তার ঘরের ঠিক বাইরে হয়ে চলা নুপুরের শব্দটা তার কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটাতে সক্ষম হলো অনায়াসে। শত অনিচ্ছা সত্ত্বেও নিজের ঘুম জড়ানো দুটো চোখ মেলে একবার ঘরের চারিদিকে তাকালো কুণাল। শব্দটা এখনো ভেসে আসছে তার ঘরের বাইরে থেকে। মালতী, খুব অস্ফুট স্বরে কথাটা নিজেকেই জিজ্ঞেস করে উঠল কুণাল, আর প্রশ্নটা নিজেকে করে বিছানা ছাড়ার উপক্রম করতেই দুটো মিশমিশে কালো হাত তার অজান্তেই তার বিছানার ঠিক নিচ থেকে বেরিয়ে এলো বাইরে, আর চেপে ধরল কুণালের দুটো হাতকে নিজের শক্ত বন্ধনে।
দেখতে দেখতে একে একে অজস্র হাত বেরিয়ে আসতে লাগলো কুণালের বিছানার নিচ থেকে, আর তার সাথেই সেগুলো একে একে চেপে ধরতে লাগলো কুণালের শরীরটাকে বিছানার সাথে। দম বন্ধ হয়ে আসতে লাগলো কুণালের। সে ভয় পাবে নাকি নিজেকে এই বাঁধন থেকে ছাড়িয়ে বাঁচার উপক্রম করবে, সেটা ভাবা তার কাছে দুরসাধ্য হয়ে পড়ল। একটা হাতের চাপ ধীরে ধীরে প্রগাঢ় হতে হতে চেপে বসতে শুরু করলো তার গলায়, আর তার সাথেই তার করুণ আর্তনাদকে অবরোধ করার জন্য একটা হাত উঠে এসে চেপে বসল তার হা হয়ে থাকা মুখের উপরে। তার ঘরের সর্বত্র ভরে গিয়েছে মাংস পচার তীব্র দুর্গন্ধে, আর তার হা হয়ে থাকা মুখের ওপরে চেপে বসা হাতটা থেকে পচা মাংস ও রক্তের স্রাব কোনো নির্যাসের ন্যায় ঢুকতে শুরু করলো কুণালের মুখের মধ্যে। গাটা গাটা গুলিয়ে উঠল কুণালের। সেই সকল হাতের বাঁধন এতটাই তীব্র যে সে সেটির বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে অপারগ হয়ে পড়ল। দেখতে দেখতে চাপ যেন আরো বাড়তে শুরু করলো তার উপরে, আর তার সাথেই তার শরীরটা যেন গিয়ে ঠেকলো বিছানা থেকে মাটির ওপরে, আর মাটির ওপর থেকে ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করলো ভিতরের দিকে। মৃত্যুর স্বাদ যে ঠিক কেমন সেটা যেন কুণাল জেনে গিয়েছে এতক্ষণে। কুণালের মুখের ওপর চেপে থাকা হাতটা এবার ঢুকতে শুরু করলো তার মুখের মধ্যে, আর তারপরেই সেটি নিজের প্রবল শক্তিতে চেপে ধরল কুণালের জিভটা, যেটা দেখতে দেখতে এক টানে ছিঁড়ে আলাদা করে ফেলে দিল মাটির ওপর, আর তার মুখ দিয়ে বেরোতে থাকলো টাটকা রক্তের ধারা। ধীরে ধীরে মাটির ওপরে একটা পাতলা আবরণ জমিয়ে দিল। দেখতে দেখতে কুণালের কানে এবার ধীরে ধীরে খুব ক্ষীণভাবে একটা কথা ভেসে এলো, লম ডম কিং হোম। কোনো মন্ত্র, হ্যাঁ ঠিক এটা কোনো মন্ত্র, যেটা এবারে বেজে চলেছে একটা বজ্র কঠিন স্বরে কুণালের কানে বারংবার। প্রবল ব্যথার মাঝেও যেন এই মন্ত্রটাকে সে চেনে। সে আগেও এই মন্ত্র পড়েছে, কিন্তু কবে? না 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 না, মনে পড়ছে না তার, কিছুতেই মনে পড়ছে না। যেন মন্ত্রটা বারবার তার কানে প্রবেশ করে তার অন্তরে নাড়া দিয়ে চলেছে তাকে কিছু মনে করার তাগিদে, কিন্তু না, মনে তার পড়ছে না কিছুতেই যে সে এই মন্ত্রটা আগে ঠিক কোথায় শুনেছে। একটা প্রবল চিৎকারের সাথে ঘুমটা ভেঙে গেল কুণালের। তার সমগ্র শরীর ভিজে গিয়েছে ঘামের আস্তরণে। তার কপালে জমে থাকা ঘামের কণাগুলো তার মনের মাঝে জমে ওঠা ভয়ের ব্যাখ্যা দিয়ে চলেছে বারংবার। জানলা বেয়ে আসা হাওয়ার মৃদু দাপট তার ঘরমাক্ত শরীরকে ছুঁয়ে একটা শীতলতার অনুভূতি দিয়ে চলেছে তাকে বারবার। স্বপ্নের মধ্যে শোনা ওই মন্ত্রটা যেন তার মনে আঁচড় কেটে ফেলেছে তার অজান্তেই। কুণালের বারবার মনে হয়ে চলেছে সে ওই মন্ত্রটা চেনে, সে ওই মন্ত্রটা খুব কাছ থেকে চেনে, কিন্তু কিভাবে? সে যে এই মন্ত্রটাকে আগে কখনো পড়া তো দূরে থাক, শোনেনি পর্যন্ত, কিন্তু কিভাবে সে এই মন্ত্রের এক একটা অক্ষরের শক্তি সম্বন্ধে যেন খুব ভালোভাবে পরিচিত। সমগ্র রাতটা যেন বিস্ময়ে কেটে গেল কুণালের, আর তার কানের ঠিক কাছেই যেন বেজে চলল ওই মন্ত্রটা বারবার। ভোরের আলো ঝিঁঝির ডাককে মুছে ফেলে চারিদিক ভরিয়ে তুলেছে পাখিদের কিচিরমিচির শব্দে। রাতের নিশুতির অমন করুণ ভয়াবহতার পরে এমন সোনালি সকাল যেন ধীরে ধীরে সমগ্র ঘটনাকে স্বপ্নের মতো মুছে দিল কুণালের মন থেকে। তবে যা মুছতে পারল না সেটা শুধু সেই মন্ত্রটা,
যেটা এখনো যেন কেউ বারংবার আওড়ে চলেছে কুণালের ঠিক কানের কাছে। সকালের খাওয়া দাওয়া সেরে কুণাল প্রস্তুতি নিতে শুরু করল এবার নদীপথে আবারও ফিরে যাওয়ার। আপনি কি ফিরে যাচ্ছেন? মৃদু একটা কণ্ঠস্বর ভেসে এলো কুণালের পিছন দিক থেকে। ফিরে তাকালো সে পিছন দিকে। তার পিছনে মালতী যে কখন এসে দাঁড়িয়েছে সেটা তার অজানা। হ্যাঁ, আসলে কাল বিকেলে অমন ঝড়ের সম্মুখীন না হলে হয়তো এই গ্রামে আসাই হতো না। ও হ্যাঁ, দেখেছো, তোমাদের গ্রামের নামটাই জানা হয়নি। গ্রামটার নাম কি? শিমুলতলি। কিন্তু আপনি তো যেতে পারবেন না। কেন? ওই নদীর জল যে বেড়েছে, আর আমাদের গ্রাম থেকে বেরোনোর অন্য কোনো উপায় নেই যে। যা তাহলে। মুখের ওপর বিস্ময়ের একটা ছাপ আনলেও কথাটা শুনে যেন মনে মনে কিছুটা খুশি হলো কুণাল। মালতীকে দেখার পর থেকে যেন তার চোখের সামনে সবসময় সেই ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এমন করে তো আর বলা যায় না যে আমার ইচ্ছে নেই, আমি কটা দিন আরও থাকতে চাই। তাই মালতীর বলা কথাটা যেন স্বপ্ন হলেও তার মনে কিছুটা স্বস্তি এনে দিল। অবশেষে কুণাল থেকে গেল সেইখানে। দিনটা কাটল যেমন তেমন করে। ফোনটাও অকেজো হয়ে পড়ে আছে। দিনে অবশ্য নানানভাবে সেটা একবার হলেও চালু করার চেষ্টা করেছিল কুণাল, কিন্তু না, সেটা আর কিছুতেই সম্ভব হয়ে উঠল না। দুপুরের খাবার পরে কিছুক্ষণ বসে নিয়ে মালতী আর কুণাল দুজনে বেরিয়ে এলো বাইরে কুণালকে গ্রামটা ঘুরিয়ে দেখানোর জন্য। এই দ্বিতীয়বার যখন কুণাল এই গ্রামের অচেনা অজানা সব রাস্তায় এসে দাঁড়িয়েছে। সমগ্র গ্রামটা কেমন যেন অদ্ভুতভাবে নিশ্চুপ। কোনো রাস্তার কোথাও যেন জনমানবের চিহ্ন মাত্র নেই। সবটা সম্পূর্ণ স্তব্ধ। মাঝে মাঝে কুণালের মনে হতে থাকলো যেন কেউ বা কারা তাদের পিছনেই আছে, কিন্তু পিছন ফিরতেই কেবল ফাঁকা রাস্তা ছাড়া আর কিছুই নজরে এলো না। মালতীর সাথে কথা বলতে বলতে হেঁটে কখন যে তারা দুজনেই গ্রামের সীমানা ছাড়িয়েছে, সীমানা ছাড়িয়ে জঙ্গলের দিকে চলে এসেছে, সে খেয়াল নেই কুণালের। দুজনেই যখন এসে থামল তখন বিকেল গোধূলি লগ্নের রূপ নিয়েছে। দুজনের সামনে রয়েছে একটা বিশাল ধ্বংসস্তূপ, যেটি দেখে কিছুটা হলেও অনুমান করা যায় যে সেটি কোনো মন্দিরের ধ্বংসাবশেষ। মালতী, এটা এখানে। কথাটা বলতে বলতে নিজের পাশে মালতীর দিকে ফিরে তাকালো কুণাল, কিন্তু সেখানে মালতীকে না দেখতে পেয়ে তার কথা অসম্পূর্ণ হয়ে তার মুখেই রয়ে গেল। মালতী, মালতী, কোথায় গেলে? মালতী, কোথায় গেলে তুমি? মালতীকে দেখতে না পেয়ে তাকে চারিদিকে খোঁজা শুরু করল কুণাল, কিন্তু একটি ডাকেরও কোনো জবাব এলো না তার কাছে। মালতী, মালতী! বারংবার ডাকার পরেও কোনো জবাব এলো না তার কানে। চারিদিক ঢাকা পড়ে রয়েছে বড় বড় গাছের আবরণে। জঙ্গলের স্তব্ধতা এতটাই তীব্র হয়ে পড়েছে যে গাছের ডালে বয়ে চলা সাপের মৃদু সরসর শব্দটাও অনায়াসেই কর্ণবিদ্ধ করতে সক্ষম হচ্ছে বারে বারে। জঙ্গলের গাছের পাতা বেয়ে টুপিয়ে পড়া জলের শব্দ যেন বারবার এই জঙ্গলের প্রগাঢ় স্তব্ধতার প্রমাণ দিয়ে চলেছে, প্রমাণ দিয়ে চলেছে এই জঙ্গলে কুণালের একা হওয়ার। কুণাল যে কি করবে, কোথায় সে মালতীকে খুঁজবে বুঝে উঠতে পারল না। এমন সময় এক রাশ হাওয়া একটা তীব্র ও বিকট গন্ধকে সাথে করে নিয়ে এসে একবার ছুঁয়ে গেল কুণালের নাসারন্ধ্র। গাটা গুলিয়ে উঠল তার একবার, আর তার সাথেই
কাল রাতে স্বপ্নের মধ্যে অনুভব করা ওই গন্ধটার কথা মনে পড়ে গেল তার, যেটি আবারও তার কানে তুলে ধরল ওই অজানা অচেনা মন্ত্রটা। যেন যেন কেউ ঠিক তার কানের কাছে এসে কানে ফিস ফিস করে বলে গেল মন্ত্রটা আবারও। মন্ত্রের সাথেই সেই বিকট গন্ধটা তীব্র হতে শুরু করল। দেখতে দেখতে সমগ্র জঙ্গল এবং ওই ভগ্নপ্রায় মন্দিরের প্রান্তর ঢাকা পড়ে গেল নীলচে একটা ধোঁয়ার পাতলা আবরণে, যেটা কিছুক্ষণ থেকে সরে গেল ধীরে ধীরে। আর সেটি সরে যাওয়ার সাথে সাথে এক দলা শীতল প্রবাহ যেন কুণালের শির দাঁড়া বেয়ে নেমে গেল নিচের দিকে অতি সন্তর্পণে। জঙ্গলের মাঝে তার চোখের ঠিক সামনে ভেসে উঠেছে রাশি রাশি স্তূপীকৃত সব, যা থেকে বেরোতে থাকা পচা দুর্গন্ধ ভরিয়ে তুলেছে সমগ্র জঙ্গলের প্রান্তর। পচা লাশের দেহ থেকে বেরোতে থাকা কালচে রক্ত ও পুঁজের মিশ্র ধারা যেন কোনো নদীর রূপ নিয়ে চাপ চাপ ভাবে এসে ভিজিয়ে তুলেছে কুণালের পায়ের তলা। রাশি রাশি পোকা মাকড়ের দল কিলবিল করে বেড়াচ্ছে সেই সব পচে যাওয়া সব দেহের ওপরে। সহস্র মাছির দল নিজের ভন ভন শব্দে ব্যাঘাত ঘটিয়ে ফেলেছে সমগ্র জঙ্গলের স্তব্ধতায়। মন্ত্রটা এখনো ভেসে এসে চলেছে কুণালের কানে, তবে এবারে সেই মন্ত্রের উৎস যেন পরিষ্কার হয়ে পড়েছে কুণালের সামনে। স্তূপীকৃত এই সকল শব্দেহের ওপরে বসে রয়েছে এক বৃদ্ধ। বৃদ্ধের বেশভূষা তান্ত্রিকের, মাথায় জটা, গলায় নানাবিধ বীজের মালা, কিছু জলজ আর কিছু স্থলজ। তার সর্বাঙ্গে লেগে রয়েছে রক্ত ও পুঁজের আবরণ, আর তার রুক্ষ দুই ঠোঁট নিজের প্রবল কণ্ঠে বারবার বলে চলেছে ওই মন্ত্র। কুণালের মাথায় যেন ঝিম ধরে এলো কিছুক্ষণ। কে এই তান্ত্রিক? না, কুণাল তাকে চেনে। হ্যাঁ, সে চেনে, কিন্তু কিভাবে? আর কিভাবেই বা সে এই মন্ত্রকে ও তার শক্তিকে চেনে? মাথার এক একটি শিরা উপশিরা দপ দপ করে উঠল কুণালের, যেন কেউ নিজের হাতে প্রবল শক্তিতে ছিঁড়ে ফেলতে শুরু করেছে তার মাথার এক একটি শিরা উপশিরা। সব দেহের স্তূপের ওপর বসে থাকা লোকটি এবার নিচে নেমে এলো। তার পায়ের আঘাতে পচা রক্ত ও পুঁজের মিশ্র স্রাব বারে বারে ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে। কিছুটা এসে পড়ল কুণালের ওপরে, আর তার সাথেই তান্ত্রিকটি নিজের বিকট মুখটা কুণালের মুখের ঠিক সামনে এনে পাগলের মতো প্রায় বিকট শব্দ করে হেসে উঠে বলল, কে রে অঘোরনাথ, আমাকে আর সবাইকে মুক্তি দিতে এসেছিস বুঝি? কিন্তু সেটা যে আর পারবি না। এদের সকলের ওপরে যে আমি নিজের রাজত্ব বিস্তার করেছি। লোকটির হাসি যেন পদে পদে কাঁপিয়ে তুলতে লাগলো কুণালের অন্তরাত্মাকে। নিজের দুই কানের ওপরে নিজের দুই হাত চেপে ধরে বিকট স্বরে চিৎকার করে সে বসে পড়ল ওইখানে। না, না! কি হয়েছে আপনার? নিজের কাঁধের ওপরে একটা হাতের কোমল স্পর্শ পেতেই যেন সম্বিত ফিরল কুণালের। মালতীর স্বর কানে যেতেই উঠে দাঁড়ালো সে সেখানে। মালতী, মালতী, লাশ, তান্ত্রিক, ওই তো হ্যাঁ, রক্ত, লাশ, লাশ। কোথায় কি? আমি তো এখানেই আছি সেই থেকে। আপনিই তো এখানে এসে কেমন চুপ করে গেলেন ওই মন্দিরটাকে দেখতে দেখতে। হ্যাঁ, ও ও ও সমস্তটা নিজের কল্পনা ভেবে মালতীকে নিজের পাশে পেয়ে কিছুটা শান্ত হলো কুণাল, আর তারপরেই বলে উঠল,
আচ্ছা, এটা এটা কোন দেবী বা দেবতার মন্দির? এর এই হাল কেন? মানে গ্রামের কেউ কি এখানে আসে না? না। কেন? কথাটা বলতে বলতে কুণাল এগিয়ে গেল মন্দিরের দিকে, আর তার পিছন পিছন চলল মালতী। ভিতরে যাবে? না থাক, আপনি যান। বেশ, দাঁড়াও তবে, আমি ভিতর থেকে একবার দেখে আসি। কথাটা বলে নিয়ে কুণাল এগিয়ে গেল মন্দিরের ভিতরের দিকে। মন্দিরের একদিকের দেওয়াল অর্ধেক পড়ে লুটিয়ে রয়েছে মাটিতে। দরজার পাল্লা দুটো উই পোকাতে খেয়ে ফেলেছে অনেক আগে, আর তার বাকি অংশে শ্যাওলা নিজের ঘর করেছে সর্বত্র। গোধূলি লগ্ন শেষের মুখে এসে দাঁড়িয়েছে এতক্ষণে, যার ফলে শুকতারা নিজের উজ্জ্বল রং যৎসম্ভব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে চলেছে অনবরত। সন্ধ্যা নিজের স্থান গ্রহণ করতে এলেও এখনো চারিদিক সেইভাবে আঁধারে নিমজ্জিত করতে পারেনি। কাজেই মন্দিরের ভিতরে ঢুকে চারিদিকে একবার নজর বুলিয়ে নিতে কোনো অসুবিধা হলো না কুণালের। মন্দিরের ভিতরের দিকে যে দেওয়ালগুলো এখনো অক্ষত আছে, তাতে পাথর কেটে বানানো সুন্দর কারুকার্যগুলো এখন সময়ের মার আর যত্নের অভাবে ঢাকা পড়ে গিয়েছে শ্যাওলার আবরণে। মন্দিরের মাঝেই পদ্মাসনে বসে আছেন এক দেবী মূর্তি। এক হাতে ত্রিশূল, এক হাতে চন্দ্র, আর এক হাতে পদ্ম ও অন্য হাতে অভয় মুদ্রা। মূর্তিটি বেশ কিছু অংশে ভেঙে গিয়েছে, আর সময় নিজের প্রভাবে এই মূর্তিটির ওপরেও লতা পাতা ও শ্যাওলার একটা পাতলা আবরণে ঢেকে দিয়েছে। মূর্তিটির পায়ের কাছে রাখা একটা বড় পাথরের ফলক, যেটির ওপরে শ্যাওলার একটা আবরণ জমতে শুরু করলেও সেটা এখনো অবধি অতটা পুরু না হয়ে ওঠার কারণে সেটির ওপরে লেখাটা এখনো পড়া যায় অনায়াসে। কুণাল এগিয়ে গেল সেই দিকে। নিজের একটা হাত আগিয়ে নিয়ে ফলকটা একবার পরিষ্কার করে দিয়ে পড়া শুরু করল সেটার উপরের লেখাটা। লাম ডাম কিং হুম, হিং ডাম ডাম কিং লাম হুম। হ্যাঁ, এই মন্ত্রটিই তো সে কাল থেকে শুনে আসছে বারবার। সম্পূর্ণ শরীর থর থর করে কেঁপে উঠল কুণালের, আর তার মন্ত্রটি পড়ার সাথে সাথে কটমট শব্দে ফাটল ধরল মন্দিরের মাঝে স্থাপিত ওই দেবী মূর্তির গায়ে, যা থেকে নির্গত হতে শুরু করলো সবুজ আলোর একটা ছটা, যা এতটাই তীব্র যে নিমেষে ভরিয়ে তুলল মন্দিরের চত্বর। সমগ্র জঙ্গলে যেন সাড়া পড়ে গেল। এতক্ষণ স্তব্ধ হয়ে থাকা জঙ্গলের মধ্যে থেকে এবারে ভেসে আসতে শুরু করল বিকট শব্দ, যা ঘাড়ের এক একটি রোম কাঁপিয়ে তুলতে সক্ষম হলো কুণালের। মাথাটা আবারও ভার হয়ে এলো তার। আবার যেন কেউ তার মাথার শিরা উপশিরাগুলো টেনে টেনে ছিঁড়তে শুরু করলো নিজের পাশবিকতায়। চোখের কোণ দিয়ে একটা রক্তের ধারা এবার নেমে গেল তার গাল বেয়ে নিচের দিকে, আর তার সাথেই দেখতে দেখতে তার চোখের সামনে যেন সমগ্র মন্দিরটা নিজের রূপ পরিবর্তন করে ফিরে গেল নিজের কিছু যুগ পুরনো অবস্থায়। আর সেটির সাথেই তার চোখের সামনে ভেসে উঠল মন্দিরের দেবী মূর্তিটি স্পষ্টভাবে। মূর্তিটির সমগ্র গা সোনায় মোড়ানো। মূর্তিটির দিকে মুখ করে একজন উচ্চস্বরে ওই মন্ত্রটি পড়ে চলেছে। শেষ বেলপত্র মন্ত্রোচ্চারণের সাথে সাথে প্রবেশ করল যজ্ঞের আগুনে, আর তার সাথেই মন্দিরের দরজায় একটা কড়াঘাতের শব্দের সাথে ভেসে এলো একটা বাজখাই কণ্ঠস্বর, অঘোরনাথ। শব্দটি আসা মাত্রই কুণাল ফিরে তাকালো দরজার দিকে, যেখানে দাঁড়িয়ে আছে সেই তান্ত্রিক, যাকে সে দেখেছিল কিছুক্ষণ আগেই তার অন্যদিকে দেবী মরিচির সামনে বসে থাকা ব্যক্তিটি দেবীকে প্রণাম করে ফিরে তাকালো সেই দিকে। তারপর বলল, তুমি এখানে? অঘোরনাথ, তুমি কেন বুঝতে পারছো না যে
ওই মন্ত্রটা যদি একজনই পড়ে তবে কি করে এই জগতের কল্যাণ হবে? জীব মাত্রই নশ্বর। আজ যদি তোমার কিছু হয়ে যায় তবে তবে তুমি ভেবে দেখেছো কি যে এই গ্রামবাসীরা যারা তোমার উপরে এত ভরসা করে থাকে তাদের কি হাল হবে? তান্ত্রিকের কথা শেষ হওয়া মাত্রই এবার কুণাল ফিরে তাকালো সামনের দিকে, আর তার নজরে এলো যে ব্যক্তি এতক্ষণ দেবী মরিচির পুজো করছিল তাকে অবিকল কুণালের মতো দেখতে। তান্ত্রিকটি যে কেন তাকে অঘোরনাথ বলে ডেকেছিল সেটা যেন এবার কুণালের সামনে পরিষ্কার হয়ে পড়ল। অঘোরনাথ বললেন, দেবীর এই মন্ত্র আমি কাউকেই দিতে যে ভরসা পাই না। আসলে এই মন্ত্রটি এতটা সূক্ষ্ম যে সামান্য ভুল ত্রুটি এই মন্ত্রকে অভিশপ্ত করে তুলতে পারে, আর একবার যদি সেটা হয় তাহলে না না, আমি এটা তোমাকেও জানাতে অপারগ। আর এমনিতেও তুমি তান্ত্রিক আর আমি গৃহস্থ সাধক। তোমার কাছে মন্ত্রের বিপুল ভাণ্ডার রয়েছে, আমার কাছে না হয় এটাই থাক। এই একটা মন্ত্র তোমার না জানলেও চলবে। তুমি তুমি আমাকে ভরসা করতে পারো অঘোরনাথ। আমি কখনো এই মন্ত্রের মর্যাদা হানি করব না। দেবী মারিচির সামনে শপথ করে বলছি। দেবী মারিচির নামে শপথ যেন বিশ্বাসের আবরণ টেনে দিল অঘোরনাথের শঙ্কা ভরা মনের ওপরে। আর তারপরেই সে তান্ত্রিককে এই মন্ত্র সিদ্ধ করে নেওয়া উপায় বলে দিল একে একে। কিন্তু একটা কথা মনে রাখবে, এই মন্ত্র সিদ্ধ করার সময় যাতে কখনো এই ফলকে রক্তের ছোঁয়া না লাগে, তবে কিন্তু দেবীর তান্ত্রিক রূপ জাগৃত হয়ে পড়বে, আর সেই রূপকে সম্বলন করার ক্ষমতা কিন্তু কারণ নেই। কথাটা শোনা মাত্রই একটা বিষাক্ত হাসি খেলে গেল তান্ত্রিকের ঠোঁটের কিনারায়, আর তারপরেই সে বসে পড়ল দেবীর সামনের আসনে আর দেখতে দেখতে শুরু করলো তার সাধনা। সাধনার মধ্যস্থানে এসে তার এক হাতে থাকা বেল পাতাটা ঘিয়ের বদলে নিজের হাত কেটে রক্তে ডুবিয়ে ফেলে আহুতি দিল সে যজ্ঞের আগুনে। আর তার সাথে সাথেই তার কেটে যাওয়া হাতের তালু থেকে রক্তের এক ফোঁটা টুপিয়ে পড়ে ছুটে গেল ওই মন্ত্র লিখিত ফলকের ওপরে, যেটি ফলকটি ছোঁয়ার আগেই অঘোরনাথ নিজের হাতের তালুতে তুলে নিল। হ্যাঁ না, বিশ্বাসঘাতক! অঘোরনাথ, তুমি বোকা হতে পারো, আমি নই। আমি দেবীর তান্ত্রিক রূপকে জাগিয়ে সেটা নিজের বশে করে এই জগতের অধিপতি হয়ে উঠব। শয়তান! ক্রোধের একটা তীব্র জ্বালা ফেটে পড়ে অঘোরনাথের চোখের মাঝে, আর তার একটা পা সহসা চলে যায় তান্ত্রিকের বুক লক্ষ্য করে। বুকের ওপরে পড়া পদাঘাত কিছুক্ষণের জন্য মুষড়ে ফেলে তাকে, আর তারপরেই সে সামলে উঠে নিজের হাতে ধরে থাকা ধারালো ছুরিটা অনায়াসে চালিয়ে দেয় অঘোরনাথের বুক লক্ষ্য করে। নিজের চোখের সামনে সমস্ত ঘটনা দেখে কুণালের এক একটি রোমকূপ শিহরিত হয়ে উঠল। নিজের বুকের মাঝে বিঁধে থাকা ছুরির ধারালো ফলাটা এক টানে বের করে এনে অঘোরনাথ ছুটে গেল তান্ত্রিকের দিকে, আর দুজনের এই রূপ ধস্তাধস্তির মাঝেই দরজার দিক থেকে একটি মেয়ের কান্নার স্বর ভেসে এলো। অঘোরনাথ ও কুণালের চোখ গিয়ে স্থির হয়ে পড়ল দরজার দিকে, আর দুজনের ঠোঁট কেঁপে একসাথে বেরিয়ে এলো একটা বাক্য, মালতী। গলাটা কান্নায় ভরে উঠল কুণালের। একটা যেন অসমাপ্ত মিলন তাকে আবারও কাঁদিয়ে তুলল। মালতী ছুটে এলো মন্দিরের দরজা ছাড়িয়ে অঘোরনাথের দিকে, আর সেই সময়তেই তান্ত্রিক নিজের কাছে থাকা ত্রিশূলটা তুলে সবেগে নিক্ষেপ করল মালতীর দিকে, যা তার শরীরে লাগার সাথে সাথে মালতীর সমগ্র শরীরটা নিমেষের ব্যবধানে বালির কণায় রূপান্তরিত হয়ে
ছড়িয়ে পড়ল মন্দিরের গর্ভগৃহে। নিজের মৃত্যুক্ষণের শেষ মুহূর্তে দাঁড়িয়ে নিজের সঙ্গিনীর এইরূপ হাল দেখা, অন্তর থেকে কান্নায় ফেটে পড়ল অঘোরনাথ। আর সেই সাথেই তান্ত্রিকের হাতে থাকা ছুরির ধারালো ফলাটা এবার সজোরে গিয়ে চেপে বসল অঘোরনাথের মাথার মাঝে। দেখতে দেখতে সমগ্র গর্ভগৃহ কেঁপে উঠল তান্ত্রিকের বিকট হাসিতে। আর তার সাথে সাথে রক্তের একটা পাতলা আবরণ ছেয়ে পড়ল গর্ভগৃহের মেঝের ওপরে। তান্ত্রিকের মন্ত্রোচ্চারণ যেন এবার তুঙ্গে উঠল। আর তার সাথে সাথেই তার কেটে যাওয়া হাতের রক্তে ভিজে উঠল মন্ত্র লিখিত সেই ফলকটি, যেখানে রক্তের স্পর্শ পাওয়া মাত্রই ফাটল ধরল দেবী মরিচির মূর্তির গায়ে। আর তার সাথেই সেখান থেকে বেরিয়ে এলো এক ভয়ানক দর্শনা নারী মূর্তি। তার গাত্র বর্ণ এমন যেন রাতের আঁধারকে তুচ্ছ করে ফেলে অনায়াসে। তান্ত্রিক মহানন্দে নত মস্তকে প্রণাম করে তাকে, আর তার সাথেই তার থেকে বর প্রাপ্ত হয় এই সমগ্র বিশ্বের রাজত্ব স্থাপনের। দেবীর স্নেহময়ী রূপ কলুষিত হয়ে ওঠে। তন্ত্রের আধারে দেখতে দেখতে ঢেকে যায় সমগ্র গ্রামটা। আর দেবীর এই বরদানরূপী অভিশাপের ফলে একে একে সকলে মারা যায় এই গ্রামের। আর তাদের আত্মা বন্দী হয়ে পড়ে এই তান্ত্রিকের কাছে। সময়ের আবর্তে তারও মৃত্যু ঘটে, কিন্তু সত্তার লোভ তাকে এই জগতের মায়া কাটিয়ে যেতে দেয়নি। আর যার ফলে বাকিরাও আটকা পড়ে রয়ে গিয়েছে বিপুল যন্ত্রণা বুকে নিয়ে। এতক্ষণ ধরে সমস্তটা যেন কোনো সিনেমার মতো দেখে চলেছিল কুণাল। দেবী মূর্তির গায়ে থাকা ফাটল থেকে এখনো এসে চলেছে সেই আলোর ছটা। মালতী কখন তার পাশে এসে দাঁড়িয়েছে তার খেয়াল নেই। সন্ধ্যা অনেক আগেই রাতের রূপ নিয়ে নিয়েছে। মালতী নামটা নিতে নিতে যেন গলাটা ধরে এলো কুণালের। সে একবার তাকালো মালতীর দিকে। মালতীর স্থির দৃষ্টি দেখে চলেছে তাকে, নিজের ও বাকি সকলের মুক্তির আশায়। এমন একটা সাহায্যের আশায় যেটা সম্পূর্ণ হলে তারা সকলে এই যাতনা থেকে মুক্তি হবে। কুণালের অশ্রু ভরা দুই চোখ দেখে চলেছে মালতীকে। ধীরে ধীরে মালতী নিজের হাতটা বাড়িয়ে দেয় কুণালের দিকে। তার হাতে ধরা রয়েছে একটা পাতা, সম্ভবত বেল পাতা। স্মিত হাসে কুণাল, আর তারপরেই নিজের হাতটা বাড়িয়ে দেয় সে মালতীর হাতে ধরে থাকা পাতাটির দিকে। সজোরে একটা প্রহার এসে কাঁপিয়ে তোলে কুণালের সমগ্র শরীর। ছিটকে গিয়ে পড়ে সে কিছুটা দূরে দেবী মূর্তির সামনে। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ায় সে, এবং তারপরে ফিরে তাকায় তার পিছন দিকে। সেই তান্ত্রিক আবারও এসে দাঁড়িয়েছে তার সামনে। ছুটে গেল কুণাল তার দিকে। শুরু হলো ওই একই ঘটনার আবার পুনরাবৃত্তি। এক পর্যায়ে তান্ত্রিকের হাতের ত্রিশূল এসে পড়ল কুণালের হাতে, আর সেটি হাতে পাওয়া মাত্রই সে বিদীর্ণ করে দিল তান্ত্রিকের বুকটা। সমস্ত আর্তনাদ যেন একসাথে বেরিয়ে গিয়ে স্তব্ধতা ছেয়ে গেল চারিদিকে আবারও। ভাঙা মন্দিরের ফাটল দিয়ে চাঁদের আলো এসে পড়েছে দেবী মারিচির পায়ের ওপরে। কুণাল হাত বাড়িয়ে মালতীর হাত থেকে বেলপাতাটা নিয়ে এগিয়ে চলল দেবী মূর্তির দিকে, আর তাকে প্রণাম করে সেটা দেবীর পায়ে অর্পণ করার সাথে সাথেই
ধারালো ত্রিশূলটা ছুটে এসে বিঁধে গেল কুণালের পিঠ বিদীর্ণ করে এপার ওপার হয়ে। আর এবার দেখতে দেখতে মালতীর ন্যায় কুণালের শরীরটাও নিমেষের ব্যবধানে ধুলোতে পরিণত হয়ে ছড়িয়ে গেল মন্দিরের গর্ভগৃহের মাঝে। দেবী মূর্তির গায়ে থাকা ফাটলটা পত্রের স্পর্শ পাওয়া মাত্রই যেন আরও কিছুটা বেড়ে গেল। আর তার সাথে এবার সেখান থেকে বেরিয়ে এলেন দেবী মারিচি। দেখতে দেখতে তার ক্রোধের জ্বালায় ভস্মে পরিণত হল তান্ত্রিক, এবং তার সাথেই সমগ্র আত্মারা মুক্তি পেয়ে একে একে হারিয়ে গেল মেঘের আড়ালে। আর তাদের সাথেই গিয়ে মিশল মালতী ও কুণালের আত্মা। হয়তো এইটুকু কাজই কুণাল পূর্বজন্মে অসমাপ্ত রেখে গিয়েছিল, যেই কারণে তার পুনর্জন্ম হয়েছে, এবং নিয়তি তাকে ডেকে নিয়ে এসেছিল ওই শিমুলতলি নামের অভিশপ্ত গ্রামে। হয়তো এভাবেও মুক্তি পাওয়া সম্ভব, কিন্তু এ কথা কাউকে বললে সকলেই বলবে হে কাহিনী কোনো গল্প কথা। তবে আমাদের দৃশ্যমান জগতের বাইরে হয়তো এমন একটা জগৎ রয়েছে যার আমরা ওপরে ওপরে অস্বীকার করলেও মনের ভিতরটা যেন তাকে অস্বীকার করতে চায় না, যেন তার অস্তিত্ব রয়েই যায় আমাদের মনের সুপ্ত কোনো কোণে। তাহলে বন্ধুরা, আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ধরনের রোমাঞ্চকর গল্পগুলি বারবার শোনার জন্য সাবস্ক্রাইব করুন পিশাচ পর্ব অডিও স্টোরি। তার সঙ্গে আরও অনেক গল্প শুনতে আমাদের গপ্পখোর এবং অল ডে সাসপেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটি রোমাঞ্চকর কাহিনীর সাথে আগামী পর্বে।